নমস্কার। বরাক বিনোদনের মুখোমুখি আড্ডার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। দর্শক বন্ধুরা, আজকে আমাদের মুখোমুখি আড্ডার বিষয়বস্তুটি একটু ব্যতিক্রমী। আপনারা হয়তো সবাই জানেন, আমাদের বরাকবিলিতে ইতিমধ্যেই রিলিজ হতে চলেছে একটি মুভি, যার নাম মামনের চিঠি। এই মুভিটি ইতিমধ্যেই সেন্সর বোর্ড থেকে সার্টিফিকেশনও পেয়ে গেছে। তাই এটি একটি আমাদের বরাকবিলির গর্বের বিষয়। আমাদের জানা মতে এই মামুনের চিঠি সিনেমাটি মূলত একটি সিলেটি সিনেমা। তো আরো একটি ইনফরমেশন আমাদের কাছে এসেছে যে এই মামুনের চিঠি সিলেটি সিনেমাটি সেন্সর বোর্ড থেকে সার্টিফিকেশনও পেয়ে গেছে। তো এই বিষয়টি আমাদের বরাকবিলিতে হওয়া একটি প্রথম ঘটনায় আমরা ধরে নিতে পারি, কারণ আমাদের জানা মতে সিলেটি পূর্ণ দৈর্ঘ্যের কোনো সিনেমা সেন্সর বোর্ড থেকে সার্টিফিকেশন পেয়েছে কিনা আমাদের জানা নেই। যদি জানা থাকে আপনাদের দর্শক বন্ধুদের, তবে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো দর্শক বন্ধুরা, জেনে নিলে আজকে আমাদের মুখোমুখি আড্ডার বিষয়বস্তুটি। তো আমরা আর দেরি না করে আমরা চলে যাব এই মুভিটির, এই সিনেমাটির কিছু বিশেষ ক্যারেক্টারদের সাথে কথা বলে নিতে। তো আজকে এই মুভিটির বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে এসে হাজির হয়েছেন এই মুভিটির একজন অ্যাক্টর এবং মুভিটির ডিরেক্টর। আমাদের সাথে রয়েছেন মুভিটির ডিরেক্টর সিদ্ধার্থ সিনহা মহাশয় এবং মুভিটির আমরা যাকে বলতে পারি মামন অভিনেত্রী গৌতমী মিশ্র মহাশয়া। তো দর্শক বন্ধুরা, আর দেরি না করে আমরা চলে যাব ওনাদের সাথে পরিচয় পর্বে। নমস্কার, কেমন আছেন আপনারা? যেহেতু আমরা মূলত এসেছি মামনের চিঠি সিনেমাটির বিষয়ে জানার জন্য, তো এই যে মামনের চিঠি সিনেমাটি, এটি বিষয়বস্তুটি যদি আমাদের সাথে একটু শেয়ার করেন তো আমরা খুব খুশি হব, আমাদের দর্শক বন্ধুরা খুব খুশি হবে। সর্বপ্রথম নমস্কার, ধন্যবাদ বিনোদন বরাক বিনোদন নিউজ ফর গিভিং মি অ্যান অপরচুনিটি টু টক। মামনের চিঠি একটা ফিল্ম যেটা মানে প্রথমে আমি সিলেটিতে ভাবছিলাম, আর আমি সিলেটিতে কথাবার্তা কইতেছি। অ্যাকচুয়ালি আমি 2016-এ আমি স্টার্ট করি, 15-16-এ আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করা স্টার্ট করি আমি আসামের ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তখনই আমার মাইন্ডে একটা প্রশ্ন আসছিল যে আমরা সিলেটিতে কেন ফিল্ম এখন পর্যন্ত হয় নাই, মানে পূর্ণ দৈর্ঘ্যের প্রফেশনাল ফিল্ম। তখন থেকে একটা টার্গেট ছিল। আর মামুনের চিঠি মানে আপনি নামটাতেই স্টোরি অলমোস্ট একটা ইন্ডিকেশন আছে, একজন মেয়ের চিঠি। মামুন একজন মেয়ে, মানে শি ইজ প্লেইং দ্য রোল অফ মামুন। মামুনের চিঠি একটা চিঠির কাহিনী। আমি চিঠির মাধ্যমে এই জিনিসটা আমি দেখাইতে চাইতেছি যে যে 90s-এর সময়, 19th সেঞ্চুরি বা আগের যুগে চিঠির মাধ্যমে যে আদান প্রদান হইতো, একটা কমিউনিকেশন হইতো। আজকের যুগে, আজকের যে জেনারেশন 21st সেঞ্চুরিতে মোবাইলের যুগে অনেক জিনিস নষ্ট হয়ে গেছে। ফর এক্সাম্পল রিলেশনশিপ, আর এরপরে যেটা মানে ওয়েটেজ একটা রিলেশনের, যেটা আমেজ বা যেটা কই আমরা, ওই জিনিসটা আজকের দিনে নাই। এরপরে আজকালকে অনেক কিছু জিনিস আমরা আর্টিফিশিয়াল হয়ে গেছে এখন আজকাল। আমরা চিঠির মাধ্যমে ওই আগের ফিলটা দেখাইবার চেষ্টা করছি। আগের চিঠির সময়ের যে ফিলটা ছিল, ওই ফিলটা দেখাইবার চেষ্টা করছি। দর্শকের ফিল্মটা দেখলে হয়তো বুঝতে পারবো। আচ্ছা, তো সিলেটিতে ফিল্ম কেউ ভাবে না, বা আমরা জানি ফিল্ম মানে যদি আমরা টলিউডও ভাবি বা বলিউডও ভাবি, তো মানে একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজই হবে, যেমন হিন্দিতে হলে তো হিন্দি, আর বেঙ্গলিতে আমরা শুদ্ধ বাংলাটাই ধরি। আমিও এখন কথা বলছি শুদ্ধ বাংলায়, এসে যায়, কিছু করার নেই। তো যেহেতু সিলেটিতে ফিল্ম, ওইটার জন্য কোনো ইন্সপিরেশন বা কোনো চিন্তাধারা ছিল না সিলেটিতে হবে, তাহলে আমাদের মানে অডিয়েন্সদের মানে ক্যাচ করার জন্য কি না ইচ্ছেই ছিল যে না সিলেটিতেই করবো? না, ইচ্ছাই ছিল, মানে ইন্সপিরেশন, মানে আমি নিজেকে ইন্সপিরেশন মানি আর কি। কারণ এটা আমার চিন্তা। ইন্সপিরেশন মানে দেখেন, মানে এরকম হয়ে গেছে আমরা সিলেটি ল্যাঙ্গুয়েজটা আস্তে ধীরে এরকম হইতেছে আর কি, যে আমরা নিজেই গুরুত্বটা কম দিতেছি আর কি। আমরা নিজেই যদি আমরা ভাষাটা গুরুত্ব না দেই, তাহলে বাইরের লোকে তো আমরা গুরুত্ব দিব না। তো আপনি ক্যালকুলেশন স্ট্যাটিস্টিক্স হিসাবে যদি আপনি দেখেন, বরাকবেলি, এরপরে ত্রিপুরা সম্পূর্ণ মিলে অলমোস্ট 7 to 8 মিলিয়ন, মানে অলমোস্ট 80 lakhs আমরা সিলেটিতে কথাবার্তা কই। তো অ্যাকচুয়ালি উই আর সিলেটিস।
আঞ্চলিক বলে কোনো একটা শব্দ ব্যবহার করা হয়, কিন্তু ওইটা মানে ওই আঞ্চলিক শব্দটা ব্যবহার করার উদ্দেশ্য এটা যে আমরা যেটা সিলেটিরা ওইটা মানে অল্প মানে কি করে কালার করে অন্য এক সিস্টেমে নিয়ে যাওয়ার আর কি। তো আমি ভাবলাম যে সিলেটিতে করলে পটেনশিয়াল, আমরা সিলেটি মার্কেটে আছে, সিলেটির একটা ফিল্ম ইন্ডাস্ট্রি বানানো অনেক বড় একটা চ্যালেঞ্জ। আমি চেষ্টাই করতেছি এটার, আমার বিশ্বাস যে আগামীতে আমরা সিলেটি ফিল্ম ইন্ডাস্ট্রি একটা হইব, আর ওইটার স্টার্ট মামুনের চিঠি। তো সিদ্ধার্থ সিনহা, ইয়েস আপনি তো মণিপুরি, ইয়েস। তো সিলেটের প্রতি এত টান সেটা কেন? দেখেন, আমরা বিষ্ণুপ্রিয়া মণিপুরি, মণিপুরি তো আপনারা জানেন, মেইতেই আর বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়ার আমরা মাতৃভাষা অ্যালফাবেটস বেঙ্গলি, আর আমরার মাতৃভাষা, আমরা যে ল্যাঙ্গুয়েজটা মাদার টাং যেটা আছে বিষ্ণুপ্রিয়া মণিপুরি যে ল্যাঙ্গুয়েজটা, ওইটাতে অনেক অনেক সিলেটি ভাষার মানে প্রয়োগ হয়। মানে ফর এক্সাম্পল ধরেন আপনি অনেক শব্দ আছে, আহ, আহ, অনেক শব্দ আছে যে ধরেন যেমন বাংলা থেকেই নেওয়া। হ্যাঁ, বাংলা থেকে নেওয়া হয়। আমরা যদি অল্প আস্তে ধীরে যদি আমরা বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষাতে কথাবার্তা কই, আপনি বুঝতে পারবেন ইফ ইউ আর বেঙ্গলি। তো একটা কানেকশন আছে, জানি না ইতিহাসের কি কানেকশনটা আছে, আমি ইতিহাসের ব্যাপারে জানি না আমরা, কিন্তু আমার ভাষার যে প্রনাউন্সিয়েশনে অনেক সিলেটি একটা ফ্লেভার আছে, ওইটাই। তো মামনের চিঠি যে সিনেমাটা আছে সেটা তো ইতিমধ্যেই রিলিজ করবে, আমরা আপনাদের কাছ থেকেই এই ডেটটাও জেনে নেব। তো এটা কি ইউটিউব প্ল্যাটফর্মে হচ্ছে না আপনারা যে ফুল লেন্থে যে সিনেমা হয় ওইভাবে রিলিজ করবেন? ইয়েস, ওইভাবেই ফুল লেন্থে প্রফেশনাল ফিল্ম, 2 ঘন্টা, আচ্ছা সেন্সর সার্টিফাইড, আচ্ছা, দ্যাট ইজ অলসো এ গুড থিং। প্রথমেই সেন্সর সার্টিফাইড পাইলাম। আর ইউটিউবের চিন্তাধারা আমরা নাই। প্রথমে আমরা কি করতেছি যে আমরা রুরাল এরিয়াস, যে রুরাল বলতে গেলে যেগুলো এরিয়াতে সিনেমা হলস নাই, ওইগুলো এরিয়াতে আমরা স্ক্রিনিং করতেছি আমরা ইন্ডিভিজুয়ালি। এরপরে একসঙ্গে যেগুলো এরিয়া, ফর এক্সাম্পল শিলচর, করিমগঞ্জ, শ্রীভূমি, ধর্মনগর, আগরতলা, এইগুলো জায়গাতে আমরা পরে থ্রু সিনেমা হলস আমরা রিলিজ করব। তো এই সিনেমার টিজার আমরা দেখলাম, খুব সুন্দর সুন্দর জায়গায় যেটা শুটিং হয়েছে। তো দর্শকদের অবগতির জন্য যদি আপনি জানিয়ে দেন যে কোন কোন জায়গায়, যদি কেউ ইন্সপায়ার্ড হয়ে ওইখানে গিয়ে নিজের একটা প্রোডাকশন ক্রিয়েট করতে পারে, কোন কোন জায়গায় এই ফিল্মের শুটিংটা হয়েছে? আমরা সিনেমার স্টোরিটা ত্রিপুরারে, সুতরাং আমরা ত্রিপুরাতে স্টার্ট করি ফিল্মের শুটিং। এরপরে গুয়াহাটির কিছু ভালো জায়গা আছে। এরপরে হাইলাকান্দি, জানকী বাজার, আমার হোম বার্থ প্লেস। এরপরে লাস্টে আমরা গেলাম সিলেটে, বাংলাদেশ গিয়ে শুটিং করলাম। আচ্ছা, তো আপনার কথা মতে এই ফিল্মের স্ক্রিনিং আপনারা বিভিন্ন জায়গায় করবেন, তো হাইলাকান্দিতেও নিশ্চয়ই এটার স্ক্রিনিং হবে। নিশ্চয়ই। তো দর্শক বন্ধুরা, আমরা স্ক্রিনিং এর ডেটটা আমরা এখন পর্যন্ত আপনাকে জানাচ্ছি না, আমাদের সাথে থাকুন। এই প্রোগ্রামের লাস্টে আমরা ডেট, জায়গা এবং টাইমটা আপনাদেরকে জানিয়ে দেবো। এটা সময় আমরা কথা বলছিলাম এই মামনের চিঠি সিনেমাটির ডিরেক্টরের সাথে। তো এবারে চলে যাব আমাদের সুন্দরী অভিনেত্রী গৌতমী মিশ্রা মহাশয়ের কাছে, উনি বসে আছেন। তো নমস্কার। তো প্রথমেই জেনে নেব যে মামনের চিঠি সিনেমাটি কি, এটা কি আপনার প্রথম সিনেমা? হ্যাঁ, এটা আমার ফার্স্ট ফিচার মুভি। হ্যাঁ, এর আগে আপনি মানে কোনো ফিল্ম লাইনে কোনো কিছু কাজ করেছেন? হ্যাঁ, অনেক করেছি আমি, লাইক অ্যালবামস, পাঞ্জাবি অ্যালবামস এন্ড বাঙালি অ্যালবামস আমি করেছি আগে। হ্যাঁ। তো সবচেয়ে বড় কোয়েশ্চেন, আপনি কি মানে এখানে বরাবর করতে পারেন না বাইরে? Actually, my father based from here only, পাতাগান্ধী, বাট পড়াশোনা আমার বাইরে হয়েছে। যেরকম আমি আর্মি ফ্যামিলি থেকে বিলং করি, তাই তো আমরা মানে ট্রান্সফার এই জায়গা থেকে ওই জায়গা। তা আমি আমার পুনেতে আমি আমার পড়াশোনাটা কমপ্লিট করেছি, তারপরে আমি কলকাতা গিয়ে সেই জিনিসটা মানে আমার যে আমি স্টার্ট করতে। তো যেহেতু একটা ক্যারেক্টারাইজ সিনেমা আপনাকে নিয়ে, আপনার ক্যারেক্টারটা নিয়ে, তো মামুন চরিত্রটা করতে আপনার কেমন লেগেছে?
বেসিক্যালি মামন একটা মানে ক্যারেক্টার ওয়াইজ সে ইজ আ ভেরি শাই গার্ল and I'm not a shy girl. I'm a very talkative girl. So ডাইরেক্টর যেরকম আমাকে ক্যারেক্টারাইজেশন করেছে অ্যাকচুয়ালি আমি তো কোনোদিনও আমি নিজেকে আমি কোনোদিনও ভাবিনি। দেন এজ এন ডাইরেক্টর উনি আমার উপরে বিশ্বাসটা রেখেছে। তো সেই বিশ্বাসটা আমি রাখার ট্রাই করেছি। এবার আমি জানি না আমি কতক্ষণ মানে পার্সেন্টেজ ওখানে আমি দাঁড়াতে পেরেছি, ওটা তো ডাইরেক্টরই বলতে পারবে। আমি তো তো আমরা দেখবো হ্যাঁ, সিনেমাটা। তো অবশ্যই। খুবই ভালো হবে। আমরা যে সময় ট্রেলারটা বের হয়েছে আমরা দেখেছি, তো দেখে তো খুবই ভালো লেগেছে। আশা করি আরো ভালো হবে। দেখতে গেলে পুরো ফুল লেন্থ সিনেমাটা দেখতে গেলে খুবই ভালো লাগবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা আছি। আচ্ছা, তো এত জায়গায় শুটিং করার পর এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? মানে রেসপন্স তখন শুটিং এর সময় তো একটা রেসপন্স পাওয়া যায়, মিক্সড হোক বা ভালো ভালো। রেসপন্স একটা পাওয়া যায়। হ্যাঁ। তো অভিনেত্রীর ক্ষেত্রে রেসপন্সটা কেমন ছিল? আমরা ডাইরেক্টরের কাছে যাব, হ্যাঁ। আপনার কেমন লেগেছে রেসপন্সটা? এখন তো আমি অ্যাজ অ্যান আর্টিস্ট আমি এটাই বলতে যাব যে আমি এরকম না কি না শিখে আমি দাঁড়িয়েছি। এটা এরকম একটা জিনিস, এখানেও এডুকেশনের দরকার আছে। কিন্তু উইদাউট ট্রেনিং ইউর নাথিং। শিখতে হবে, তোমার সেটিং শিখতে হবে, তোমার প্রসেসটা শিখতে হবে। এরকম না কি আজকাল আমি দেখেছি ব্লগার আর আর্টিস্ট এটা আলাদা জিনিস, এক হয়ে গেছে। এইটা আমি কোনোদিনও মানে আমি সাপোর্ট করব না। You have to be educate yourself first, then you reach your ambitious, right? তো অ্যাজ অ্যান আর্টিস্ট আমি ইউজ মানে এবার বরাক ভ্যালি থেকে আমি এটা তো একটা গর্ব জিনিস যে একটা হিস্ট্রি হয়ে গেছে। সবাই বলছে কি হিস্ট্রি হয়ে গেছে, ভালো একটা কি বলে প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে। এবার এখন অডিয়েন্সরা যখন গুগলে সার্চ করবে তা এই জিনিসটা মামুনের চিঠি একটা ফার্স্ট ফিচার মুভি বলে ওরা সার্চিং এ পেয়ে যায়। তা অ্যাজ অ্যান আর্টিস্ট আমি খুবই প্রাউড ফিল করি যে আমি এই জিনিসটা আমি পেয়েছি অ্যাজ এন ক্যারেক্টার, অ্যাজ এন মুভি অলসো। তো ডিরেক্টরের কাছে আমার সেম কোয়েশ্চেন, যে এতগুলো জায়গায় আমরা বিভিন্ন বিটিএস দেখেছি, জানকি বাজারেরও বাংলাদেশেরও বিটিএস দেখেছি আমরা, অনেক মানুষ ছিল। তো এখানে রেসপন্সটা কেমন ছিল? মানে ওরা একটু বোঝাও যায় কোনো কোনো সময় যে শুটিং দেখলে ওরা বুঝতে পারে যে শুটিংটা মানে মার্ভেলাস হচ্ছে কিনা, দমদার হচ্ছে কিনা, ওরা কমেন্ট করে। তো সেইভাবে আপনার এটা রেসপন্সটা কেমন ছিল? আউটস্ট্যান্ডিং রেসপন্স। আর একমাত্র নার্ভাসনেসটা এটাই যে রেসপন্সটা দেখিয়ে আমি ভাবতেছি যে এই রকমের যদি লুক সিনেমা দেখতে যাইবো না ওইটাই। আমরা সিলেটি লুক যারা আছে ম্যাক্সিমাম সিলেটি আমরার মধ্যে একটা আলসি যে কই আমরা, মানে আমরা একটা আলসি, মানে ইভেন মি অলসো, যে প্রথমে আমরা এক্সাইটমেন্টটা বহুত বেশি। প্রথম যেটা সিলেটিতে কই জ্যাং, প্রথম জ্যাংটা খতরনাক। কিন্তু আমরা আর সিলেটি ভাষাটা আমরা একটা সোয়াগ, তো জানেন সিলেটি ভাষাটাও একটা সোয়াগ, লোক যারা আছে তারাও সোয়াগ। তো দেখি রেজাল্টটা কিরকম হইব, বাট আই এম এনজয়িং এভরি মোমেন্ট। আমি ফর এক্সাম্পল ইভেন আমি মাইকিং আমি নিজে গিয়ে করতেছি, মাইকিং টিমের সঙ্গে নিজে যাইতেছি, মানুষে ধরিয়ে পোস্টার গুলা তারা নিজে লাগাইতেছে। দে আর কিরকম তারা ভাবতেছে জানি না, কিন্তু দে আর এনজয়িং দ্যাট মোমেন্ট এন্ড আই এম অলসো এনজয়িং। বাট রেজাল্টটা ওই দেখি আমরা কিরকম আয়। বাট আই এম ফিলিং রিয়েলি হ্যাপি এন্ড আই এম রিয়েলি স্যাটিসফাইড। আমি এই সিনেমাটা ফাইন্যান্সিয়ালি কতটুকু সাকসেস পাইমু না এটা আমি জানি না, এটা তো সব ওইটা নসিবের কথা। কিন্তু আমি কনফিডেন্স হয়ে গেছি যে নেক্সট আবার ফিল্ম করবো আর কি সিলেটি ভাষা, শিওর। আচ্ছা, ঠিক আছে। তো আমরাও এটাই এক্সপেক্ট করব যে যেহেতু ফুল লেন্থের ফিল্ম, আমাদের এখন মোবাইল দেখতে দেখতে এমনই অবস্থা হয়ে গেছে 2-3 মিনিটের বেশি একটা জিনিস মানে বসে থাকা যায় না। তো আশা করছি মামুনের চিঠি একটা এমনই মুভি হবে যা আমাদেরকে 2 ঘন্টা বসিয়ে রাখতে পারে। এই এক্সপেকটেশনটা আমাদের রইল। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে যে এই আমরা যে টিজারটা দেখেছি, আউটস্ট্যান্ডিং ব্যাকগ্রাউন্ড হোক বা এডিটিং হোক, বিভিন্ন ধরনের সব জায়গায় পূরণ করতে পেরেছে। আমি নিজে একজন ফিল্ম মেকিং স্টুডেন্ট আসাম ইউনিভার্সিটির, তো সেক্ষেত্রে আমি দেখে বলবো যে অনেক খুব সুন্দর হয়েছে।
এত অঞ্চলের যেগুলো টিজার আমরা এতদিন ধরে দেখেছিলাম, তো ওয়ান অফ দ্য বেস্ট এটা লেগেছে আমার। থ্যাংক ইউ। তো টেকনোলজি কি কি ব্যবহার করা হয়েছে? ওই প্রফেশনাল, আপনি একটু আগে বললেন না যে এখন এত চ্যালেঞ্জিং, যে আমরা অ্যাকচুয়ালি হ্যাবিট হয়ে গেছে, মানে আমরা 15 সেকেন্ডের রিলস দেখে দেখে হ্যাবিট হয়ে গেছে। 15 সেকেন্ডের মধ্যেই আমরা এন্টারটেইনমেন্টটা লাগে। হ্যাঁ, সো ইফ ইউ আর মেকিং এ ফিল্ম, ইউ শুড বি প্রফেশনাল। একটা প্রোডাক্ট যখন রিপ্রেজেন্ট করবেন তখন সিম্পেথিটা আমি ভালো লাগে না, আমি সিম্পেথি নিয়ে কাজ করতে চাইলাম না। তো আমি যখন ফিল্ম করছি তখন খুব চেষ্টা করছি, এন্ড উই ইউজ প্রফেশনাল ইকুইপমেন্টস, ক্যামেরা থেকে শুরু করে ক্যামেরা লেন্স, সিনেমাটোগ্রাফি, যে ডিওপি আসামি ফিল্ম ইন্ডাস্ট্রির মানে টপ, ওয়ান অফ দ্য টপ সিনেমাটোগ্রাফি ডিওপি। এরপরে বাংলাদেশে যে ক্যামেরাম্যান, হি ইজ অলসো ভেরি নাইস। এরপরে আমরা অ্যাকচুয়ালি ফিল্মে ডিআই কালার ইউজ করেছি। আপনারা যখন আপনারা যারা যারা ট্রেইলার দেখছেন, আপনারা ওই যে কালার গুলো দেখতেছেন, সুন্দর যে কালার, ইউনিক কালার, যেটা একটা মানে ওই পুরো সম্পূর্ণ ফিল্মটারে একটা প্রফেশনাল ফিল্মে কমপ্লিট কনভার্ট করে। তো ডিআই কালার যে করছে, ওর নাম ধনজিৎ দাস। হি ইজ অলসো ওয়ান অফ ওয়েল রিনাউন্ড এডিটার আসামিস ফিল্ম ইন্ডাস্ট্রি। ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা সব মানে ম্যানুয়াল করছি। হ্যাঁ, অনেক কম লোকে জানবে ম্যানুয়াল মানে কি, যারা মানে লাইভ মিউজিক করছি আমরা, যে অন্য জায়গা থেকে কপি পেস্ট না। দিস ইজ রিয়েলি গুড কোয়েশ্চেন ইউ আস্কড মি। ব্যাকগ্রাউন্ড মিউজিক ম্যানুয়াল। এরপরে সাউন্ড যেটা কয় ফলি, আপনি একটা চিঠি যখন আপনি খুললেন, চিঠির একটা সাউন্ড থাকে, ওইটা রেকর্ডিং করতে হয়, সো সব মানে প্রফেশনালি করলে না আপনি সেন্সর পাইবেন। সেন্সর টেন্সরে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন সবগুলো প্রফেশনালি করতে লাগবে। ওইটাই আর কি, সব প্রফেশনাল ইকুইপমেন্টস গুলো আমরা ইউজ করছি। পাবলিকে যখন দেখবো খুব এনজয় করবো, মানে রিয়েলিস্টিক লাগবে জিনিসটা। তো আপনি একটু আগে বলেছিলেন তো আপনার সবকিছু প্রফেশনাল ইউজ করেছেন, সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকও। তো একটা ওয়ার্ড ইউজ করেছেন, ফলি। তো হোয়াট ইজ ফলি? এটার মানে আমরা জেনে নিতে পারবো, আমি একটু আগে জানলাম জিনিসটা। তো দর্শক বন্ধুদের অবগতির জন্য যদি আপনি একটু বলেন। ফলিটা হইলো, এটা ফলি সাউন্ডের মধ্যেই আসে। মানে একটা যখন আপনি ফিল্ম করেন তখন ফর এক্সাম্পল আপনি ধরেন আপনি হাতে তেল মাখতেছেন, সো এটা যখন আপনি শুটিং করবেন তখন এই সাউন্ডটা আসবে না। আপনি যখন ভয়েস রেকর্ডিং করবেন, মিউজিক করবেন, মিউজিকটা আলাদা, ব্যাকগ্রাউন্ড মিউজিক আলাদা, ফলিটা আলাদা। ফলি মানে ইচ এন্ড এভরি ইন্ডিভিজুয়াল সাউন্ড যেটা আপনি সেপারেটলি যেটা রেকর্ড করবেন, ওইটার ফলি করে ইন্ডিভিজুয়ালি রেকর্ড করতে হইব। ফর এক্সাম্পল আপনি এই চরমারা, এইটা ঠিক আছে, এইটা আপনি কই অন্য আরেক জায়গা থেকে কপি পেস্ট করলে আপনার কপিরাইট লাগবে। ফিল্ম ইজ ডিফারেন্ট থিং, এটা মনে রাখবেন। ফিল্মে আপনি সবগুলা সাউন্ড ইন্ডিভিজুয়ালি ক্রিয়েট করাটারই ফলি হয়। ফলি মানে যে সাউন্ডটা আপনি ইন্ডিভিজুয়ালি লাইভ আপনি রেকর্ড করবেন, ওইটারে কই ফলি। ফর এক্সাম্পল আপনি ফলির মধ্যে আরেকটা আছে, দ্যাট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। দ্যাট ইজ ফলির মধ্যে আরেকটা জিনিস আছে, ওইটা হইলো আপনার অ্যাম্বিয়েন্স। যখন ধরেন আপনি পুলিশ স্টেশনের একটা সিন করতেছেন, তো পুলিশ স্টেশনে যখন সিন করতেছেন তখন আপনি অ্যাম্বিয়েন্সটা রেকর্ড করতে হইব, যে ওই দিকে একজনের কথাবার্তা বলতেছে, ওইদিকে টেলিফোনের শব্দ, ওইদিকে মোবাইল রাখার শব্দ, এইগুলা দ্যাট ইজ কল অ্যাম্বিয়েন্স। ওইগুলো সব থাকলে না আপনি রিয়েলিস্টিক ফিল করবেন। না হলে ফিল্ম আর নাটকের মধ্যে পার্থক্য পাইবেন না। নাটকে একটা মিউজিক থাকলেও আপনি লাউডলি করলেন, নাটক মিন্স হোয়াট? নাটক মিন্স লাউড। হ্যাঁ, নাটক মিন্স মানে আপনি এখানে আছেন তো আমার এক হাত দূরেই আছে, নাটকে কিন্তু এক হাত দূরে থাকলেও চিৎকার করে ডায়লগটা বলবো, লাউড বলবো, কিন্তু সিনেমা রিয়েলিস্টিক। তো এগুলা সব চেষ্টা করছি আমরা। ফলি যে আপনি বললেন, তো আসামের যে ফলি আর্টিস্ট আছেন, তো আসামের কি ফলি আর্টিস্ট ইউজ করেছেন না বাইরের কোনো ফলি আর্টিস্ট? আর কতটুকু এফিশিয়েন্ট? আপনি তো কাজ করেছেন ওদের সাথে, তো কেমন আপনার এক্সপেরিয়েন্সটা, বা কতটুকু এফিশিয়েন্ট আমাদের আসামের ফলি আর্টিস্ট? এফিসিয়েন্সি আপনি যত বাইরে যাবেন, বাইরে টলিউড বা ফলি আর্টে সবচাইতে ভালো সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচাইতে ভালো, কিন্তু আমরা ওই এক্সপেরিয়েন্সটা মিট করতে পারবো না। কিন্তু গুয়াহাটিতেই আমাদের ফলি আর্টিস্ট আছে উইথ ব্যাকগ্রাউন্ড মিউজিক, তো আমরা ওই ফলি আর্টিস্ট আমি ইউজ করেছি। আচ্ছা, এবার আসছি ডাবিং এর কথায়। তো ডাবিংটাও কি গুয়াহাটি না ক্যালকাটা? না, গুয়াহাটি ডাবিং আপনি বিশ্বাস করবেন, আমাদের ধর্মনগরে একটা ছেলে আছে সুমিত সিনহা, ছেলেটা কলকাতাতে কাজ শিখেছে।
তার সঙ্গে আমার কন্ট্যাক্ট হয়। প্রথমে আমি ভাবলাম দেখি ধর্মনগরে যাই, গিয়ে আমি ডাবিংটা স্টার্ট করি, যদি প্রফেশনাল হয় আই উইল কন্টিনিউ। কারণ ম্যাক্সিমাম আমার আর্টিস্ট বরাকবেলি ত্রিপুরার আর্টিস্ট ছিল, তো গুয়াহাটিত ডাবিং করাটা মানে সম্ভব ছিল না আমার লাগে। তো ওয়েন আই ওয়েন্ট দেয়ার, মানে সুমিত সিনহার যে ভয়েস ডাবিং এর যে কোয়ালিটি, এরপরে যে ট্যালেন্টটা খুব ভালো লাগছে। আমরা সম্পূর্ণ ডাবিং আমরা ধর্মনগরে করছি, সোরাং স্টুডিওস, ওই স্টুডিওতে আমরা ডাবিং করছি। তো দুজন তো ক্যারেক্টার আমরা দেখছি, তো এই ফিল্মে আরো কজন ক্যারেক্টার আছে? ওভারঅল 55 55 টোটাল। আচ্ছা, তো যেহেতু মামনে আমরা ইতিমধ্যে আমাদের আড্ডার শেষ দিকেই চলে এসেছি, তো চাইবো জানতে যে এই যে শুটিংটা মামনের চিঠির সিনেমাটা হয়েছে ঠিক কতদিন লেগেছে? ওভারঅল 1 ইয়ার। 1 ইয়ার এক বছর। আর আরেকটা পার্সোনাল কোয়েশ্চেন, যেহেতু এই এত বড় ফিল্ম, প্রফেশনাল সবকিছু, কত এক্সপেন্স গেছে? এটা পুরোটা বলতে হবে না, একটা অ্যাপ্রক্স আমাদের এক্সপেন্স এরকম গেল যে আমি অ্যাকচুয়ালি আমার সেভিংস সব শেষ করছি। আমি এইবার আমার ঘরটা রেনোভেট করার কথা ছিল 2025 এর মধ্যে। আই এম স্টিল আনমেরিড, সো আই সেভড গুড অ্যামাউন্ট অফ মানি টু গেট ম্যারিড। অলসো আমার ঘরটা বানাইবার লাগি আমি টাকা রাখছিলাম, সবগুলো আমি খরচ করে দিয়ে দিছি। এখন আমার ঘর বর্তমানে জানকি বাজার যে ঘর, মানে অল্প অল্প দুই হাত করে আমি কাজ করতেছি, মানে 2 হাত 3 হাত করে করে কাজ করতেছি। স্টিল আই এম হ্যাপি, ইভেন দো আই এম হ্যাপি বিকজ আমি ভগবানের আশীর্বাদে, পাবলিকের আশীর্বাদে একটা ভালো কাজ করছি, যেরকম মনে হয় আমার। তো দর্শক বন্ধুরা, চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, এই মামনের চিঠি সিনেমাটি যেহেতু একটি ফিমেল ডমিনেটেড সিনেমা বানাচ্ছে, বা টিজারেও আমরা দেখেছি, তো সেটি কি পরিবারের সবাই বসে দেখার সিনেমা, না শুধু একটা এজের মানুষের জন্যই বানানো হয়েছে? ইয়েস, এক্স্যাক্টলি, সবে দেখতে পারবো ফিল্মটা, ইউএ সার্টিফাইড ফ্রম সেন্সর, সো ইটস কমপ্লিটলি ফ্যামিলি ফিল্ম, কমপ্লিটলি সবে দেখতে পারবো, বয়স্ক, ছোট বাচ্চা, ফ্যামিলি, এভরিওয়ান ক্যান ওয়াচ দিস ফিল্ম। সেকেন্ডলি, আসেন সবাই। আচ্ছা, তো আমরা একটা গানও দেখেছি যেটা সিলেটি ভাষায় আমার লাগে। হ্যাঁ, ইটস এ গুড কোয়েশ্চেন। মানে গানগুলো মানে কে লাগিয়া আমরা নাই, মানে ওইটা ফিল্ম দেখলে হয়তো পাবলিকে বুঝবো আর কি। পাবলিকে যখন ফিল্মটা দেখবো তখন পাবলিকে রিয়েলাইজ করবো। আচ্ছা, তো যেহেতু গানের কথা এসছে, এখানে আমরা চলে যাব, মিউজিকটা কে করেছে? মিউজিক রূপম নাথ। এমনি কি ক্যালকাটা? নো, হি ইজ ফ্রম গুয়াহাটি, আসামিস ফিল্ম ইন্ডাস্ট্রি। আচ্ছা, তো মিউজিকের সাথে আমরা ডান্সও দেখতে পেয়েছি। মিউজিক, সরি টু ইন্টারাপ্ট, মিউজিক রূপম নাথ, সিঙ্গার্স পূরব সিনহা, রিজভি সিনহা, শুভম দলপতি, লাভলি সিনহা, এন্ড দেন তোশিবা বেগম, ইয়েস। আর কোরিওগ্রাফি বাপন সিংহ এন্ড মুরাদ। আর বাকি কোরিওগ্রাফি যেগুলো বাকি ছিল আমি কমপ্লিট করে দিচ্ছি। আচ্ছা, তো যেহেতু এতগুলো দায়িত্ব, একটা ফিল্ম বানানো তো চারটিখানি কথা না, এতগুলো দায়িত্ব আপনি একা করেছেন, না আপনার সাথে কোনো সাপোর্ট ছিল? দেখেন, ফিল্মটা করার সময় মাথা কমপ্লিটলি আমার ব্রেন কাজ করছে সম্পূর্ণ। আমার টিম এটা খুব অ্যাক্টিভ, আমার নিজস্ব টিমটা। আর বাকি বলতে গেলে টেকনিক্যাল শুটিং এর সবগুলো মানে আর কি সব আমার অল ইন অল, আমি নিজেই আর কি। যেহেতু আপনি ডাইরেক্টর, আপনি অ্যাক্টর, তো কোনটা বেশি টাফ লেগেছে, ডিরেকশন না অ্যাক্টিং। কারণ মানে ডাইরেকশন করাটা আমি অল্প এনজয় করি। হ্যাঁ, আপনি ডাইরেকশন, এটা সব ডাইরেক্টরই কইব আপনারে, যে ডাইরেক্টরে নিজের সিন যখন ডাইরেক্ট করতে হয় তখন মানে, কারণ নিজে তো স্ক্রিনে দেখতে পারবো না, তখন যে শটটা দেয় ডাইরেক্টরে ওইটা মানে জাস্টিফাই করতে পারে না। ইয়েস, ইউ নিড টু হ্যাভ এ গুড অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর যখন স্ট্রং হয়, আপনার থেকে বেশি ভালো, তখন একটু ইজি হয়। বাট আমি এই ফিল্মে বিশ্বাস করেন, আমি অ্যাক্টিং, অভিনয় করাটা আমি অনেক আমি হেডেক মনে করছি। আর আমার অভিনয় কি রকম হয়েছে আমি জানি না, মানে দর্শক কিন্তু বলছে আর কি, কইছে আর কি সবাই যে এভরিওয়ান লাইক মাই অ্যাক্টিং, বাট ডাইরেকশন ওয়াজ ইজিয়ার। আচ্ছা, তো আপনার মামনের চিঠি ছাড়া আরো কয়েকটা আমরা ভিডিওস দেখেছি, সেটিতে কি আপনি ডিরেকশন দিয়েছিলেন, না
অন্য ডিরেক্টর? না, ওইগুলো অন্য প্রোডাকশনের। অন্য production? আই হ্যাভ ডান মোর দেন 100 মিউজিক ভিডিওস কাজ করছি, এগুলো বাকি অন্যরা আর কি। আচ্ছা, ঠিক আছে, এবারে আমরা চলে যাব আমাদের অভিনেত্রীর কাছে। তো আপনার কাছে আমার কোয়েশ্চেন, ডিরেক্টর পাশে বসে আছেন, হ্যাঁ। তো আপনাকে একটু বিবাজি করবো, অবশ্যই। কেমন ডিরেক্টর, কড়া না খুব কড়া? নরম তো ভাববই না, তাকে দেখেই লাগছে উনি খুব কড়া হবে, তো কেমন ডিরেক্টর? অ্যাজ এ পার্সন হি ইজ ভেরি কাম, সব সময় কাম থাকবে। আর একটা জিনিস আমার খুব বেশি ভালো লেগেছে, যেটা আমি আমি মানে বিভিন্ন ডাইরেক্টরের সাথে কাজ করেছি, ওরা একটু অ্যাগ্রেসিভ হয়ে যায়, এই কি করছো, এই এইভাবে হয়। কিন্তু ওনার সাথে কাজ করার পর একটা জিনিস আমার একটু ভালো লেগেছে, ওনার লিডারশিপ কোয়ালিটি। উনি জানে কোন সময় কি করতে হবে কি করতে হবে না। আর ওনার আন্ডার ডিরেকশন একটা মানে আরেকটা ভালো জিনিসটা লেগেছে, মানে টাইমটা আমাদের কোনোদিনই ক্ষতি হয়নি। ঠিক টাইমে স্টার্ট হবে, টাইমে শেষ হয়ে যাবে। কোনোদিনই আমি কিছু এরকম প্রবলেম পাইনি। খুব মানে ভালো কেয়ার করে, হিরোইনকে ভালোই কেয়ার করতে, প্রোডাকশন এস এস এন্টারটেনমেন্ট প্রোডাকশন ভালোই কেয়ার করে। আবার হ্যাঁ, এরকম হয়ে যায় যখন আমরা দুজনেই মানে ফেস টু ফেস আছি as an actor. Director, he is very calm person, and actor, he is a very nervous person. যখনই উনি আমার ফেস টু ফেস চলে আসবে, উনি একদম আমার এরকম এবার এইভাবে তাকাবে যে আমি নিজে কনফিউজ হয়ে যাই, আপনি রেডি তো, আপনি রেডি আছেন তো? উনি বলবে হ্যাঁ, হ্যাঁ, ওকে। তাই ওরকমই মানে ফান ওয়েতে আমাদের মানে শুটিংটা হয়েছে। হ্যাঁ, রিটেক্স কয়টা লেগেছে? আমি রিটেক্স ইন্টারেস্টই নেই আমার। আমি সত্যিভাবে আমি এটা বিলিভই করি, যেটা ফার্স্ট আমার, সেটা মানে আমি যেটা ফার্স্ট করি, ফার্স্ট টেক দিই, ওইটাই আমার বেস্ট টেক। হ্যাঁ, তো এটা ওভার কনফিডেন্ট না, কিন্তু এটা আমার মানে বিশ্বাস। আর আদারওয়াইজ ডাইরেক্টর আছে, ওনারা ক্যামেরা থেকে ওকে বললে আমি খুশি। তো যেহেতু আপনি কলকাতায় থাকেন, ওইখানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বা মানে আছে না ওইখানে পুরো টলিউডের কথা বলছি, আরো অনেক হ্যাঁ আছে। ওইখানে আপনি কি মানে কোনো কাজ করেছেন? হ্যাঁ, আমি টি সিরিজে কাজ করেছি। আর আমি ভালোই মাতিন সাকিব, অঙ্কিত চৌধুরী, আর এখন আমার নিউ একটা অ্যালবাম হয়েছে FN সুমন, যেটা ওল্ড সিঙ্গার কিন্তু কোয়ালিটি সিঙ্গার। আমাদের ছোটবেলা আমরা গান শুনেছি, এবার ওটা আমার নিউ অ্যালবামটা বেরিয়েছে, আমি কাজ করেছি মানে। কিন্তু এইটা আমার ফার্স্ট ফিচার মুভি। পাইপলাইনে আছে আমার কিছু কাজ, মানে যেটা আমি করছি, হ্যাঁ করছি, এখনো মানে কমপ্লিট হয়নি, যেহেতু আমি এখানে ইনভলভ, ওইটা পোস্ট হয়ে রয়েছে। হ্যাঁ, যেহেতু আপনি পাঠাকান্দির মেয়ে, হ্যাঁ, তো ছোটবেলাটা ওইখানে কেটেছে? না, আমার বাবা, যে আমি বললাম যে আমি আর্মি ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি থেকে বিলং করি। আমার বাবা আমার ছোটবেলার থেকেই আমি বাইরে থেকেছি। আমি অরুণাচল প্রদেশ, তারপরে পাসিঘাট, জিরো, তারপরে পুনে, মহারাষ্ট্র, তারপরে লাস্ট আমার ট্রান্সফার হয়েছে কলকাতা। ওখানে আমি সেটেল হয়ে গেছি এখন। আসা হয় এখানে বা মানে পাঠাকান্দিতে আসা হয়? হ্যাঁ, মানে আমাদের ফ্যামিলি রিলেটিভ গুলো আছে, মানে ওরা যখন আমি মানে আরেকটা জিনিস, আমি যখন শুটিং করার জন্য আসি, তখন আমাদের মানে একটু মিট আপ হয়ে যায়, তখনই মিট আপ হয়। আর তারপরে এরকম হ্যাঁ, মানে কিছু ফেস্টিভ্যাল বা কিছু থাকলে আসি। তো যেহেতু এখন একটা প্রফেশনাল কাজ করছে, তো এটাকে কি প্রফেশন হিসেবে নেওয়ার ইচ্ছে না অন্য কিছু আছে? First of all, since my childhood, I was a good dancer. এখনো জানি না, আমি সেই জিনিসটা আমি মানে কন্টিনিউ করতে পারিনি, সেটা আমি জানতাম। কিন্তু অ্যাক্টিং লেভেলে আমি কোনোদিনই আমি নিজেকে ভাবিনি কি আমি অ্যাক্টিং করতে পারবো বা এরকম। যখন আমি প্রথম যখন আমি চান্স পেয়েছি, তখন আমি এত সিরিয়াস ছিলাম না। আমি একটু আমার ওয়েট গেইন ছিল, আমি ওয়াজ
65 কেজি, এখন আমি 49-50 হয়ে গেছি। খুব ওয়ার্কআউট করেছি আমি। আরে বাবা, কি বিষয় আমার স্ট্রাগল আমার ওইটা। তারপরে যখন আমি দেখতে পেরেছি আমার নিজেকে, যখন আমি স্ক্রিনে দেখেছি, তারপরে এইটা আমার দেখার পর আমার এটা জিনিসটা আমার নিজের রিফ্লেক্ট হয়েছে যে আমি করতে পারি। কিন্তু আমি মানে সবসময় আমি আমার মাথায় যেটা রেখেছিলাম, যে কিছু কাজ হোক ওই জিনিসটা আমার এ থেকে জেড পর্যন্ত আমার জানার দরকার, নাহলে সেই জিনিসটা কোয়ালিটি হয় না। যেহেতু আমি কোয়ালিটিকে বিশ্বাস করি, যখন আমি নিজেকে স্ক্রিনে দেখেছি তারপরে আমি সেই জিনিসটা শিখেছি। মুম্বাইতে গিয়ে আমি আইস ইনস্টিটিউট বালাজি থেকে আমি 1 ইয়ার কোর্স করেছি, ডিপ্লোমা টেক আউট করেছি এখান থেকে। আউট অফ 21 স্টুডেন্ট আই ওয়াজ এ থার্ড পাসড আউট স্টুডেন্ট 2021। তা মানে সেই জিনিসটা আমি ডিপ্লোমা করার পর আমি একটু সিরিয়াস হয়ে গেছি। ওয়েট আমার লুজ করেছি, তারপরে আমি একটু নিজের লুকটাকে আমি একটু মানে নিজেকে বেশি কেয়ার করার ইয়ে হয়ে গেছে আমার, সেরকম। তো চলে যাচ্ছি আবার ডিরেক্টর মহাশয়ের কাছে। তো যেহেতু উনি কলকাতায় সেটেল, ওনাকে পেলেন কি করে আপনি? অনেক আগে 2019-এ আমি অ্যালবাম করছিলাম তাই সাথে। অ্যাকচুয়ালি শি ওয়াজ মাই ফ্যান। আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, এন্ড দেন দেখলাম মডেলিং করে, তারপরে দুটো অ্যালবাম করছিলাম, আমি 2টা অ্যালবাম করছিলাম তখন, তাইরে আমি কাস্ট করছিলাম। শি ওয়াজ রিয়েলি ইন্টারেস্টেড। এরপরে মধুবালা প্রথম একটা, বনমালী খুব ভালো অভিনয় করছে, খুব ভালো। when I saw she is really talented, মানে অনেক সিনস আছে, অনেক শুটিং এ অনেক অনেক সময় অনেক অনেক ক্ষেত্রে কি হয়, ভালো আর্টিস্ট থাকলে আপনি অনেক কঠিন একটা সিন আপনি কম সময়ে করতে পারেন, ওইটাই আর কি। শি ইজ রিয়েলি ট্যালেন্টেড। তখন থেকে আমরা কাজ একসময় করছি, অনেক কাজ করছি দুইজনে। তো যেহেতু মামুনের চিঠিতে আবার ঘুরে আসলাম আমরা, তো মামুনের চিঠি নিয়ে কথা হচ্ছে। আপনি বিষ্ণুপ্রিয়া মণিপুরী, আপনি ফিল্ম বানিয়েছেন সিলেটি ভাষাতে। তো সেক্ষেত্রে আমরা কি এক্সপেক্ট করতে পারি যে বিষ্ণুপ্রিয়া মণিপুরীতে আমরা ফিউচারে কোনো ফিল্ম দেখতে পাবো? অফকোর্স, আমরা বিষ্ণুপ্রিয়া মণিপুরী তো অ্যাকচুয়ালি আমরা ভাষাটাই এরকম, আমরা সব অনেক ভাষার নলেজ থাকে। আমরা যে ল্যাঙ্গুয়েজটা আছে এটা অনেক ল্যাঙ্গুয়েজের মিক্স থাকে, মানে অনেক সংস্কৃতেরও আছে। তো আমরা বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতির লোক যে আছে আর কি, তারা যে কোনো ল্যাঙ্গুয়েজের ফিল্ম করলো তারা দেখবো। তারপরেও সিলেটি ফিল্ম করার একমাত্র উদ্দেশ্য আরেকটা আছে, আমি যে কইলাম অল্প আগে আপনারে, যে আমি একটা ফিল্ম ইন্ডাস্ট্রি করতে চাইতেছি আর কি, সিলেটি ফিল্ম ইন্ডাস্ট্রি। যে ভবিষ্যতে যখন আপনি একটা ফিল্ম করবেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী ল্যাঙ্গুয়েজ, এরপরে ককবরক একটা ইন্ডাস্ট্রি আছে আগরতলাত, আমি চাইতেছি আর কি আমরা ত্রিপুরা আসাম মিলে এরকম একটা ইন্ডাস্ট্রি হোক, যে ইন্ডাস্ট্রিতে কোলাবরেট হোক। হ্যাঁ, ভবিষ্যতে যদি সিলেটি ইন্ডাস্ট্রি হইলে আপনি যদি বিষ্ণুপ্রিয়া মণিপুরী ল্যাঙ্গুয়েজে একটা ফিল্ম যদি আমি করি উইথ সিলেটি ডাবিং, আপনি অবশ্যই দেখবেন। তো ইটস এ বিগ অপরচুনিটি, সবের লাগি একটা অপরচুনিটি, বিষ্ণুপ্রিয়া মণিপুরী কমিউনিটির লাগেও একটা ভালো একটা প্ল্যাটফর্ম, যে স্কেলটা বড় হয়ে যাইব। আমার একটা ফিল্ম আছে কিন্তু মেঘা 2, দ্যাট ইজ রিয়েলি ব্লকবাস্টার। তো ভবিষ্যতে আমি মেঘা 3-ও প্ল্যানিং করতেছি। তো মেঘা 3 যদি আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী ল্যাঙ্গুয়েজ এন্ড সিলেটি ভাষায় যদি করি, তো জিনিসটা আলাদা হইব আর কি, অনেক মজা হইব। তো এটাই আর কি, আমরা বরাকবেলি আগরতলার মধ্যে একটা ইন্ডাস্ট্রি করতে গেলে আমরা মাল্টিপল ল্যাঙ্গুয়েজে করতে লাগবো। তো যেহেতু মামুনের চিঠি সিনেমাটি সিলেটিতে হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি যেহেতু বলেছেন যে আপনি ত্রিপুরাতে গিয়ে ডাবিং করাতে পারবেন, তো সেক্ষেত্রে কি বিষ্ণুপ্রিয়া মণিপুরীতে বা বিভিন্ন ভাষায় কি এটা কি ডাবিং হবে? ফিউচারে কি আমরা এটা আশা করতে পারি? দেখেন, আমরা বিষ্ণুপ্রিয়া মণিপুরী লোক, তারা সিলেটি ভালো জানে, কথাবার্তা সিলেটিতেও কয়, মানে লেখাপড়া হয়। তো আমি মামুনের চিঠি কমপ্লিটলি ডিফারেন্ট ফিল্ম, ওইটাত মানে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ল্যাঙ্গুয়েজে ডাবিং না করলেও হয়, আমি যেটা মনে করি, গতিকে আমি করছি না ডাবিং। আর ভবিষ্যতে এমন একটা ফিল্ম আসবে যেটা আমি মণিপুরিতে ডাবিং করতে হইব, বা ভবিষ্যতে একটা মণিপুরি ফিল্ম আমি সিলেটিতে ডাবিং করব। আমি সিলেটি ফিল্ম করলে মণিপুরিতে ডাবিং করতে লাগবো না আমার, কারণ সবে দেখবই। হ্যাঁ, আমি ত্রিপুরাতে আগরতলাতে কৈলা শহরে আমি যখন আমি শো করি মামুনের চিঠি, 80% যারা ভিউয়ার্স তারা বিষ্ণুপ্রিয়া মণিপুরী। পাতারকান্দিতে শো করলাম 70% বিষ্ণুপ্রিয়া মণিপুরী।
আর হাইলাকান্দিতে অবশ্যই সব মিক্সচার থাকবো। তো এটাই আমার আমার বর্তমান এজ অফ নাও আমার এটাই চিন্তা যে আমি সিলেটি ফিল্ম করলে ওইটা বিশ্বপ্রিয়া মণিপুরিতে ডাবিং করবো না আমি, আর যদি বিশ্বপ্রিয়া মণিপুরি ফিল্ম করি ওইটা সিলেটিতে করবো। এইটাই তো মজা হইব, পরে সবে দেখবো তখন। তো এবার আমরা চলে যাব আমরা আবার আমাদের অভিনেত্রীর কাছে। আমরা যে সময় ইন্টারভিউটা হয় এর আগে আপনার সাথে কিছু কথা বলেছি, হ্যাঁ। সেখান থেকে আমরা জানতে পেরেছি আপনি একটা খুব মহৎ কাজের সাথে জড়িত কলকাতাতে। হ্যাঁ তো সে বিষয়ে একটি এনজিওর কথা বলছিলেন, হ্যাঁ, সেই এনজিওর বিষয়ে যদি আমাদেরকে কিছু বলেন। হ্যাঁ। তো বিহাইন্ড দ্য সিন আমাদের একটা গল্প চলছিল যে হয়তো আমি এনজিওতে কাজ করি, আমার নিজস্ব একটা এনজিও গণমিত্র প্রকাশন বলে। সেখানে আমি আগের থেকেই আমার একটা ইচ্ছা ছিল যে আমাদের খুব বিষয় এই ইন্ডাস্ট্রিতে আপনি দেখতে পারবেন যে মেকআপ আর্টিস্টরা যারা থার্ড জেন্ডার যাকে বলা যায়, ওদেরকে আমরা একটু অন্য চোখে দেখি। এরকম হয়ে গেছে যে জিনিসটা খুব সেন্সিবল, ইমোশনাল, আর ভাবার মতন একটু কি বলে ওটাকে, হ্যাঁ একটু, হ্যাঁ বহুত একদম ডিপ কথা এখানে আছে। তা আমি সেই জিনিসটা সার্চিং করেছি 3 বছর থেকে। আমি এই জিনিসটাকে প্ল্যান করেছিলাম, আবার বিভিন্ন জায়গায় গিয়ে ওদেরকে আমি করেছি, ইন্টারাক্ট করেছি। ব্যাপারটা অন্যরকম, কিন্তু সেই জিনিসটা আমি দেখে বুঝে আমি সেই জিনিসটা এবার আমি ওই জিনিসটাকে আমি হাতে নিয়েছি। এবার ভালোই আমি নিজেকে এরকম ভাবি কি এডুকেশন নিড সেন্সিবল থিংস প্রোভাইডেড, রাইট? তো এটা আমার জানার মতন এইরকম কি তারাও একটা মানুষ, তাদের একটা ইচ্ছা আছে, এম্বিশিয়াস। ওদেরকে আমি একটা জিনিসটা দেখেছি, ওরা খুব ডিসিপ্লিন মেনটেন করে আমাদের থেকে। এবার যেটা আমার সেকশন নাম্বার 708 আমি শুনেছিলাম, যেখানে ওদেরকে ফর্মে ওদেরকে অবলিক আদার্স করে দিয়ে দেয়, ওরা একটা ভালো একটা জিনিসটা উপলক্ষ করেছে গভর্নমেন্টে, সেই জিনিসটা ভালো। কিন্তু এখনো বিভিন্ন জায়গায় এরকম আছে, ভেরি কর্নার প্লেস এরকম আছে যা ওদেরকে আমাদের মতন রেসপেক্ট পায় না ওরা। তাই আমি ওদের এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ারের জন্য আমি কিছু একটা কাজ করার জন্য আমি ট্রাই করছি। আমি জানি না কতক্ষণ আগে যেতে পারবো আমি, তাই আমি চেষ্টা করছি। তো আমাদের তরফ থেকে বরাক বিনোদন তথা বরাক বিনোদনের সব দর্শকের তরফ থেকে আপনাকে খুবই অভিনন্দন। আমরা চাই আপনি আরো এগিয়ে যান, এটি মহৎ কাজ, কারণ ওরাও মানুষ, আমাদের মতনই মানুষ। হয়তো ওদের সৃষ্টিকর্তাই এরকম বানিয়ে দিয়েছে, ওদের কোনো দোষ নেই। আমরা ভালো করে ওদেরকে সমাজে এগিয়ে নিয়ে যেতে পারি তো আমাদেরই ভালো হবে, ওরা আমাদের মধ্যেই একজন। তো চলে যাবো আবার এই ফিল্ম লাইনে। তো যেহেতু চলে এসছে মামুনের চিঠি রিলিজ, আমরা শেষ পর্বে চলে এসেছি আমাদের ইন্টারভিউ। তো চাইবো যে আমরা জানতে চাইবো যে মামুনের চিঠি যে রিলিজটা হচ্ছে সেটা এ মাসেই হচ্ছে, বা ডেট, টাইম এন্ড জায়গাটা যদি আপনি জানিয়ে দেন হাইলাকান্দির দর্শকদের জন্য। বন্ধুরা, রিলিজ আমরা মামুনের চিঠি রিলিজ করতেছি 24-25 জানুয়ারি শনিবার এবং রবিবার রবীন্দ্র ভবনে। সকাল 11টা প্রথম শো, দ্বিতীয় শো 2টা, তৃতীয় শো 5টা, চতুর্থ শো 7টা, সন্ধ্যা 7টা। আসেন আপনারা ফিল্মটা দেখেন। ইটস এ ফ্যামিলি ফিল্ম, সেন্সর সার্টিফাইড। খুব মজা করবেন আপনি এই ফিল্মটা দেখলে। এন্ড টেকনিক্যালি যতটুকু পারি আমি সাউন্ড করার চেষ্টা করছি, আপনার ফিল্মটা দেখলে বুঝবেন। অনেক কোয়েশ্চেন্স আপনার মাইন্ডে আছে, ফিল্মটা দেখলে ওই প্রশ্নের উত্তর পাইবেন আপনারা। ইটস এ গ্রেট ফিল্ম, দেখেন, ঐতিহাসিক একটা মোমেন্টের সাক্ষী হন আপনারা। দেখে হয়তো আপনাদের ইন্টারেস্ট জেগে যাবে, কিন্তু যাবেন কি করে? এন্ট্রি পাসের তো দরকার হবে। তো সেটির বিষয়ে আমরা জেনে নেব ওনার কাছ থেকে, ডিরেক্টর মহাশয়ের কাছ থেকে, যে এন্ট্রি পাসের না ফ্রিতে যাওয়া যাবে? না, ফ্রি তো বলছো না। আমি ফ্রি যদি আমি দেখাইতে যাই আমি সিনেমাটা, তাহলে তো সাকসেস পাইবো না, রেজাল্ট পাইবো না। ইয়েস, নাইলে ঘর যে দুই হাত করতেছি ওইটা হইব না। সো দেয়ার ইজ এ মিনিমাল পাস চার্জেস, ওইটা সবে এফোর্ড করতে পারবো। আমি ফ্ল্যাট রাখছি, যে পাসেসের যে রেটটা ফ্ল্যাট রাখছি। রবীন্দ্র ভবনে গেলে ওই পাসেসটা পাইবো। আচ্ছা, ওইটা কি অ্যাডভান্স বুকিং হবে না স্পট বুকিং? ইয়েস, অ্যাডভান্স বুকিং আর স্পট বুকিংও আছে। অ্যাডভান্স বুকিং করলে বেশি ভালো। আচ্ছা,
অ্যাডভান্স বুকিং যে করতে হবে, তো ওইটার বিষয়ে যদি একটু বলেন, কার কাছে করতে হবে বা অ্যাডভান্স বুকিং যদি করে তাহলে ডেসক্রিপশনে নাম্বার পাইবে। তো দর্শক বন্ধুরা, যান, দেখুন। যেহেতু আমরা এত অঞ্চলে এখন সিনেমার পার্টটা উঠে গেছে। আগে আমরা ছোটবেলা থাকতে আমরা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতাম, কিন্তু এখন সেই সুযোগ আর আমাদের হয়ে ওঠে না, আমাদের সেই সময়টুকু নেই। আমরা হাতে মোবাইল নিয়েই ব্যস্ত। তো একদিন মোবাইলটা পাশে রেখে একটা ফুল লেন্থের সিনেমা আমরা দেখি। মামুনের চিঠি সিনেমা টিজার দেখে বুঝতে পারবেন যে কতটুকু ইফেক্টিভ হবে, কতটুকু ভালো হবে সিনেমাটা। আমাদের এক্সপেকটেশন, আমি বলছি আমার পার্সোনাল কথা, তো আমাদের এক্সপেকটেশন অনেকই বেড়ে গেছে, আশা করি আপনাদেরও বাড়বে। তো আসুন, 24 তারিখ এবং 25 তারিখ রবীন্দ্র ভবনে এন্ট্রি পাসেস এর জন্য আপনারা স্পটে গিয়ে এন্ট্রি পাসেস পেয়ে যাবেন। একটি মিনিমাল অ্যামাউন্ট দিতে হবে। সবাই পরিবার পরিজনকে নিয়ে আসুন, দেখুন সিনেমাটি। আর আপনাদের মূল্যবান সময়টা চেয়ে নিচ্ছি আমরা। বরাক বিনোদনের দর্শকদেরও বলছি, বা বরাক বিনোদন ছাড়া অন্যদেরও বলছি, আমরা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে 24-25 তারিখের 2 ঘন্টা। আসুন, দেখুন সিনেমাটি, বলুন কেমন লেগেছে। তো চলে এসেছি আমাদের শেষ পর্বে। আপনাদের বরাক বিনোদনে এসে কেমন লেগেছে সেটা আপনি বলুন। অনেক এক্সাইটিং, অনেক ভালো লাগছে। কারণ আপনারা যেগুলা প্রশ্ন, ওইগুলা পরীক্ষার প্রশ্নের সমান ছিল। আই আই থিঙ্ক আমরা সাকসেসফুলি পাস করছি। থ্যাঙ্কস টু মনিময় ইয়েস, থ্যাঙ্কস টু মণিময় সিনহা দাদা আর বরাক বিনোদন। অনেক ভালো প্রোডাক্টিভ কোয়েশ্চেন্স, খুব ভালো লাগলো। দ্যাট ইজ ইউনিক, কমপ্লিটলি মানে টেকনিক্যাল ইন্টারভিউ আসছিল, খুব ভালো লাগছে। আর আশা করি ভবিষ্যতে আবার দেখা হবে বরাক বিনোদনে। আচ্ছা, তো দর্শক বন্ধুরা, আপনাদের কেমন লেগেছে আমাদের পর্বটি অবশ্যই আমাদের লাইকস এন্ড কমেন্ট করে জানাবেন। এবং এখনো যদি বরাক বিনোদন পেজটি ফলো করে না থাকেন, তো এখনই ফলো করুন। আর যদি আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে আসতে হয়, তো আমাদের সাথে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। আজকের মতন বিদায় নিচ্ছি, নমস্কার।